আজকের লেকচারে আমরা ফৌজদারি আদালতের গঠন প্রণালী সম্পর্কে শিখব। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 94 মতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশে একটি সর্বোচ্চ কোর্ট থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে এই আদালত গঠিত হবে। অর্থাৎ সমগ্র বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের অধীনেই অন্যান্য সকল কোর্ট রয়েছে। তো এই সুপ্রিম কোর্টে হচ্ছে দুইটি ডিভিশন, একটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগ, আর একটি হচ্ছে হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্ট বিভাগ। তো সুপ্রিম কোর্টের অধীনে এই দুটি বিভাগ এবং বাংলাদেশের অন্যান্য সকল আদালত এই আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অধীনে থাকবে। 6 নম্বর ধারার 1 উপধারায় বলা হয়েছে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। সুপ্রিম কোর্ট ব্যতীত এই বিধি বহির্ভূত অন্য কোনো আইন দ্বারা গঠিত আদালত ব্যতীত ফৌজদারি আদালত দুই প্রকার, একটি হচ্ছে দায়রা আদালত আর একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। অর্থাৎ ফৌজদারি আদালতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে দায়রা আদালত আর একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। 6 ধারার 2 উপধারায় বলা হয়েছে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে। অর্থাৎ আমরা এইমাত্র শিখলাম যে ফৌজদারি আদালত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে দায়রা আদালত আর একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। সেই ম্যাজিস্ট্রেট আদালতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে। মাজদার হোসেন মামলা এর রায়ের ভিত্তিতে 2007 সালের 1 নভেম্বর বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। অর্থাৎ 2007 সালের আগে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ একসাথে ছিল। তো যখন মাজদার হোসেন মামলা দায়ের করা হয় 95 সালে, তো সেই মামলার রায়ের ভিত্তিতে 2007-এর 1 নভেম্বর থেকে সেই বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। পরবর্তীতে 2009 সালে ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করে ম্যাজিস্ট্রেটগণকে দুই ভাগে ভাগ করা হয় এবং এটাকে রেট্রোস্পেকটিভ ইফেক্ট দিয়ে 2007 সালের 1 নভেম্বর থেকে কার্যকর করা হয়। আচ্ছা, তো এখানে আমরা কি বুঝতে পারি? 2009 সালে ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটগণকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই যে কাজটি করা হয়েছে এটাকে বলা হয়েছে রেট্রোস্পেকটিভ ইফেক্ট। তো এটি অর্থ কি? এটি হচ্ছে যে পূর্ববর্তী প্রভাব, অর্থাৎ পূর্বে একটি জিনিস ঘটেছিল সেটির প্রভাব হিসেবে ম্যাজিস্ট্রেটগণকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করা হয়েছে এবং 2007 সালের 1 নভেম্বর থেকে এই রেট্রোস্পেকটিভ ইফেক্ট কার্যকর করা হয়েছে। ধারা 6-এর 3 উপধারায় বলা হয়েছে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। অর্থাৎ একটু আগে আমরা পড়ে আসলাম যে ম্যাজিস্ট্রেট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে জুডিশিয়াল বা বিচারিক আর একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সবার উপরে থাকবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে থাকবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তারপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে মহানগর এলাকার বাইরে। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অপর সব এলাকাতে থাকবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মহানগর এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবে এবং মহানগর এলাকার বাইরে যত এলাকা রয়েছে সেই সকল এলাকার জন্য থাকবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শব্দটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো রয়েছে, তো তার সমান ক্ষমতা সম্পন্ন রয়েছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো এখানকার কথা অনুযায়ী এই অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শব্দটিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শব্দটি অন্তর্ভুক্ত করবে। একইভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শব্দটিও অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অন্তর্ভুক্ত করবে। তারপরে বলা হয়েছে মহানগর এলাকায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই। আমরা একটু আগেই পড়েছি যে 2nd ক্লাস এবং 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে মহানগর এলাকার বাইরে, সুতরাং এগুলো মহানগর এলাকার বাইরেই থাকবে। মহানগর এলাকায় 2nd ক্লাস বা 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট থাকবে না। মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। আচ্ছা, তো 2nd ক্লাস এবং 3rd ক্লাস যদি মহানগর এলাকার বাইরে থাকে তাহলে মহানগর এলাকার জন্য রয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বলতে আমরা মহানগর ম্যাজিস্ট্রেটকে বুঝবো। তারপরে প্রত্যেকটি মহানগর এলাকা একটি দায়রা বিভাগ হিসেবে গণ্য হবে। সরকার এরূপ বিভাগ ও জেলার সীমারেখা অথবা সংখ্যা পরিবর্তন করতে পারেন।
তারপরে 9 ধারায় বলা হয়েছে দায়রা আদালত সম্পর্কে। আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছিলাম যে আদালত দুই প্রকার, একটি হচ্ছে দায়রা আদালত আর একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এখন আমরা শিখব দায়রা আদালত সম্পর্কে। 9 ধারায় দায়রা আদালত সম্পর্কে বলা হয়েছে প্রত্যেকটি দায়রা বিভাগে একটি দায়রা আদালত থাকবে এবং প্রত্যেকটি দায়রা আদালত একজন দায়রা জজকে নিয়ে গঠিত হবে। খুবই সহজ। দেখেন যে যতগুলো দায়রা বিভাগ রয়েছে প্রত্যেকটি দায়রা বিভাগে একটি দায়রা আদালত থাকবে। তো সেই আদালতে একজন দায়রা জজ থাকবে, অর্থাৎ দায়রা জজকে নিয়ে দায়রা আদালত গঠিত হবে। এই ধারা মতে নিম্নবর্ণিত 3 স্তরের জজ দিয়ে দায়রা আদালত গঠিত হবে। অর্থাৎ দায়রা আদালতের মধ্যে আমরা 3 ধরনের জজ দেখতে পাবো। প্রথমটি হচ্ছে দায়রা জজ, তারপরে অতিরিক্ত দায়রা জজ, তারপরে হচ্ছে যুগ্ম দায়রা জজ। এখানে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা সমান এবং তাদের থেকে কম ক্ষমতা সম্পন্ন হচ্ছে যুগ্ম দায়রা জজ। মহানগর ও মহানগরের বাইরে দায়রা আদালত নিম্নরূপ। মহানগর এলাকার জন্য রয়েছে মহানগর দায়রা জজ, তারপরে অতিরিক্ত মহানগর দায়রা জজ, তারপর যুগ্ম মহানগর দায়রা জজ। আর মহানগর এলাকার বাইরে যারা থাকবে তারা হচ্ছে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। দায়রা আদালত এবং দায়রা জজ একই বিষয় নয়। দায়রা আদালতে যে 3 ধরনের জজ থাকে তার মধ্যে দায়রা জজ এক প্রকার বিচারক। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন যে দায়রা আদালত তো গঠিত হলো, দায়রা আদালতে কারা থাকবে? দায়রা আদালত থাকবে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। তো যদি বলা হয় যে শুধু দায়রা জজ নিয়ে দায়রা আদালত গঠিত, তাহলে সেটি সঠিক হবে না, কারণ দায়রা আদালত 3 ধরনের জজের মধ্যে এক প্রকার, আরও 2 প্রকারের জজ রয়েছে। তারপরে বলা হয়েছে দায়রা আদালত এক বা একাধিক জেলা নিয়ে গঠিত, দায়রা বিভাগের মধ্যে সর্বোচ্চ ফৌজদারি আদালত। আচ্ছা, তো একটি দায়রা বিভাগের মধ্যে যেই দায়রা আদালত রয়েছে সেই দায়রা আদালতটি হচ্ছে ওই দায়রা বিভাগে সর্বোচ্চ ফৌজদারি আদালত। যে সকল জেলা মেট্রোপলিটন এলাকায় আওতাভুক্ত সে সকল জেলায় 2টি করে দায়রা আদালত থাকবে। কোন 2টি থাকবে? একটি হচ্ছে জেলা ও দায়রা আদালত, আরেকটি হচ্ছে মহানগর দায়রা আদালত। তারপরে বলা হচ্ছে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা একই এবং দায়রা জজের অনুপস্থিতিতে অতিরিক্ত দায়রা জজ অনুরূপ দায়িত্ব পালন করবেন। আমরা একটু আগেই পড়েছি যে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা আসলে একই। তো এখানে অতিরিক্ত দায়রা জজ বলতে অ্যাডিশনাল দায়রা জজকে বোঝায় এবং যখন দায়রা জজ থাকবে না তখন দায়রা জজের পক্ষ হয়ে অ্যাডিশনাল দায়রা জজ সেই দায়িত্ব পালন করবেন। তারপরে বলা হয়েছে মহানগর এলাকায় দায়রা আদালতকে বলা হয় মহানগর দায়রা আদালত। আচ্ছা, তারপরে 10 ধারায় বলা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে। 3 স্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে ম্যাজিস্ট্রেট 2 প্রকার, একটি হচ্ছে বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আমরা বিচারিক ম্যাজিস্ট্রেট সম্পর্কে পড়েছি। এখন আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে। 3 স্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, প্রত্যেক জেলায় এবং প্রত্যেক মহানগর এলাকায় সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করবেন তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবেন। অর্থাৎ সরকার চাইলে সংখ্যা বাড়াতে পারে, কমাতে পারে এবং প্রয়োজনে প্রত্যেক জেলা এবং প্রত্যেক মহানগর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবেন। তারপরে ধারা 11তে বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। যে সকল ম্যাজিস্ট্রেটের বিচার করার ক্ষমতা আছে তাদেরকে জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট বলা হয়। অর্থাৎ জুডিশিয়াল বা বিচারিক ম্যাজিস্ট্রেট বিচার করবে এই ক্ষমতা এই ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তো অত্র ধারা মতে 5 স্তরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখানে আমাদেরকে 2টি বিষয় মনে রাখতে হবে। সরকার মহানগরের বাইরে প্রত্যেক জেলায় একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক বা একাধিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো মূল মামলার বিচার করতে পারেন না। অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেই মোকদ্দমার বিচার গ্রহণ করেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি বিচারের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করেন তাহলে সেক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোকদ্দমার বিচার করতে পারবেন। তারপরে 12 ধারায় বলা হয়েছে বিশেষ ম্যাজিস্ট্রেট সম্পর্কে। অত্র ধারা মতে সরকার মহানগর এলাকার বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা অর্পণ করলে তখন তারা বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। আচ্ছা, বিষয়টি কি একটু বুঝে নেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গঠিত হয় যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের মধ্যে থেকে সরকার যে কাউকে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন। তো সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপরে যদি সরকার বিশেষ কোনো ক্ষমতা অর্পণ করে
তখন ওই ম্যাজিস্ট্রেটকে বলা হবে বিশেষ ম্যাজিস্ট্রেট। বিশেষ ম্যাজিস্ট্রেট 3 প্রকার: বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিশেষ ম্যাজিস্ট্রেট এবং বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, সরকার বিশেষ প্রকৃতির মামলা পরিচালনার জন্য যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারেন। তবে এক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এএসপি যাকে বলা হয়, এর নিম্ন পদস্থ কোনো পুলিশ অফিসারকে এরূপ ক্ষমতা অর্পণ করা যাবে না। অর্থাৎ সরকার চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিশেষ মোকদ্দমা পরিচালনার জন্য ক্ষমতা দিতে পারেন, তবে তার যোগ্যতা হবে ন্যূনতম পক্ষে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ এএসপি পদের নিচের কাউকে এই ক্ষমতা দেওয়া যাবে না। তারপরে 18 ধারায় বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রসঙ্গে। আচ্ছা দেখি কি বলা হয়েছে। 3 স্তরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবে, যথা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সরকার এক বা একাধিক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্যে হতে উপরোক্ত ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দিবেন। অর্থাৎ দুটি বিষয়, একটি হচ্ছে সরকার এক বা একাধিক, সরকারের যতজন প্রয়োজন সরকার চাইলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন, এবং এই ম্যাজিস্ট্রেটদের নিয়োগ হবে জুডিশিয়াল সার্ভিসদের মধ্যে থেকে, অর্থাৎ যারা জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের মধ্যে থেকে এই ম্যাজিস্ট্রেটদের পদে নিয়োগ করা হবে। এখানে ওই বিসিএস পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে সেখান থেকে নিয়োগ দেওয়া যাবে না। তারপরে ধারা 22 ও 25-এ বলা হয়েছে জাস্টিস অব দি পিস সম্পর্কে। জাস্টিস অব দি পিস অর্থ হচ্ছে ন্যায়পাল। আমরা অনেকে অম্বুডসম্যান নামে যাকে চিনি, সেই ব্যক্তিকে বলা হয় জাস্টিস অব দি পিস। এখানে বলা হয়েছে সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মফস্বল এলাকার জন্য যে কোনো ব্যক্তিকে জাস্টিস অব দি পিস হিসেবে নিয়োগ দিবেন। এটি সরকার চাইলে পারেন। যদি কাউকে জাস্টিস অব দি পিস হিসেবে নিয়োগ দেন, সে নিযুক্ত হবে। আর আরেকটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারকগণ পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জাস্টিস অব দি পিস এবং দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ পদাধিকার বলে তাদের স্ব অধিক্ষেত্রে জাস্টিস অব দি পিস হিসেবে বিবেচিত হবেন। আচ্ছা, খুব সহজ একটু বুঝেন যে সুপ্রিম কোর্টের যে বিচারকগণ রয়েছে, আমরা সুপ্রিম কোর্টে জানি সুপ্রিম কোর্টে অনেক বিচারক রয়েছেন যাদেরকে আমরা জাস্টিস হিসেবে জেনে থাকি। তো এই সুপ্রিম কোর্টের বিচারক যারা, তারা সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অব দি পিস হবেন। এবং দায়রা জজ, তারপরে রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই ব্যক্তিগণ তাদের পদাধিকার বলে স্ব অধিক্ষেত্রে তারা যেখানে রয়েছেন সেই জায়গার জন্য তারা জাস্টিস অব দি পিস হিসেবে বিবেচিত হবেন।